সকালের সূর্য তার লাল আভা ছেড়ে এখন পুরোপুরি উজ্জ্বল, তার দিকে তাকানো যাচ্ছে না। ক্যালেন্ডার বলে এ সময়টা বর্ষাকাল, কিন্তু আবহাওয়া তা বলছে না। মেঘের কোনো ছিটে ফোটা চিহ্ন সারা আকাশ খুঁজলে পাওয়া যাচ্ছে না। ঘড়িতে 8 বার ঢং ঢং বাজল। আরতি সেই ঘণ্টার ধ্বনিতে একটু সজাগ হয়ে যখন তার হাতের দিকে তাকালো, বুঝতে পারল এক পেয়ালা গরম চা এখন শরবতে পরিণত হয়েছে। স্বপ্ননীর কমপ্লেক্সের 4 তলার দক্ষিণী খোলা ব্যালকনি যুক্ত তার ফ্ল্যাট না, তাদের। বরাবরই বেশি জায়গা আর হাওয়া বাতাস খেলা খোলামেলা বাড়ি পছন্দ আরতির। আর কৌশিকের পছন্দ আরতির মুখের হাসি, যা তার জীবনের সমস্ত কোলাহলকে শান্ত করে দেয়। কর্পোরেট সেক্টরের উঁচু পোস্টে চাকরি করতে করতে নানান প্রতিযোগিতার মধ্য দিয়ে দীর্ঘ জীবন অতিবাহিত করেও কৌশিকের জীবনের স্বাদে কোনো তিক্ততার রেশ নেই। তার সম্পূর্ণ কৃতিত্বই সে তার সহধর্মিণীকে দেয়। গ্রামের এক ছাপোষা মধ্যবিত্ত পরিবারের ছেলে কৌশিক। অনেক অল্প বয়সেই আরতির সাথে বিয়ে হয় সম্বন্ধ করে। তখনকার দিনে গ্রামের ছেলেদের প্রেম করে বিয়ে করার তেমন রেওয়াজ ছিল না, আর কৌশিকের মতো মুখচোরা ছেলের পক্ষে তো তা একেবারেই কল্পনাতীত ছিল। তবে এখন আর তাকে দেখে কে বলবে আজকের এই পৌঢ় রসিক ভদ্রলোকটি যৌবনে অমন মুখচোরা গেঁয়ো ছিলেন। গত বছর ফেব্রুয়ারিতে কৌশিক রিটায়ার করে। আরতির স্কুল বহরমপুরেই। তাই অবশেষে বহরমপুরেই একটা পছন্দসই ফ্ল্যাট কিনল কৌশিক। শেষ জীবনটা এখানেই থাকবে দুজনে। কলকাতার মেয়ে হলেও এ শহরে গত 30 বছর ধরে থাকতে থাকতে এটাই যেন আরতির শহর হয়ে গেছে। এই জেলারই একটি স্কুলে চাকরি নিয়ে আসে আরতি, আজ থেকে প্রায় 30 বছর আগে। তারপর এখানেই বিয়ে। সালারের একটা ছোট্ট স্কুলে ডেপুটেশনে চাকরি করতে আসে সুদূর শহর কলকাতার মেয়েটা। তখনকার দিনে ঘরে ঘরে মাধ্যমিক পাশও ছিল না এখানে। আরতি সেখানে সাহিত্যে MA, PhD করার বড্ড ইচ্ছে ছিল, কিন্তু জীবনের নদী যে খাতে বইতে চায় নিয়তি সবসময় তা মানে না। সেই আশা। তারপর সে স্কুলের প্রধান শিক্ষক মহাশয় তার পুত্রবধূ করেন আরতিকে। বিয়ের পর প্রথম 3 বছর মতো আরতি সালারের গ্রামের বাড়িতেই ছিল। শাশুড়ি বেশ কয়েক বছর আগে গত হয়েছেন, তাই বিয়ের পরই সে গৃহিণী। শ্বশুর বাড়িতে কয়েকদিনের মধ্যেই সে বুঝতে পারে আর 5টা মধ্যবিত্ত পরিবারের মতো দেখতে হলেও এখানে বুক ভরে শ্বাস নেওয়ার জন্য অনেকটা অক্সিজেন আছে। তার বাপের বাড়ির সংকীর্ণতা এখানে নেই। মুক্তমনা শ্বশুরমশাই বৌমার উন্নতির পথের পাথেয়, অন্তরায় নন। ধীরে ধীরে আরতি গ্রামের স্কুল থেকে শহরের বড় স্কুলের শিক্ষিকা, তারপর প্রধান শিক্ষিকা। পুত্রবধূর এত উন্নতি শ্বশুরমশাই দেখে যেতে পারেননি। তার আগেই ভবসিন্ধুর ওপার থেকে ডাক আসে তার। আরতির জীবনের উন্নতির পুরোটা না দেখে যেতে পারলেও ছেলের উন্নতির অনেকটাই দেখে যেতে পেরেছিলেন সালারের বেণীমাধব সুন্দরলাল উচ্চ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামানাথ রায়। কৌশিক তখন সরকারি দপ্তরের কেরানি, কিন্তু সে চাকরিতে তার মন মানছে না। নতুন নতুন গজিয়ে ওঠা কর্পোরেট সেক্টরের হাতছানি তাকে প্রতি রাতে স্বপ্নে ডাকে।
কৌশিকের কলেজের কিছু বন্ধু সেদিকে গেলেও গ্রামের ছেলে কৌশিক পারছিল না যেতে। অনিশ্চিত ভবিষ্যতের হাতছানির কথা রাশভারী বাবার কাছে বলা তো দূরস্থান, কল্পনা করতেই হাড় হিম হয়ে যাচ্ছিল তার। অথচ মনও মানে না। আবার নিজেও যে এই ব্যাপারটাকে পুরোটা মেনে নিতে পারছে তাও যেন নয়। অনি তখন 2 বছরের দামাল শিশু। সংসার স্কুল সামলাতে আরতির তখন নাজেহাল অবস্থা। আর বাবারও যে বয়সের ভারটা ক্রমশ বোঝা যাচ্ছে। এমতাবস্থায় কৌশিক বাইরে চলে গেলে আরতির ওপর যে কতটা চাপ বাড়বে তা কল্পনা করলে অপরাধ বোধ যেন ঘিরে ধরছে তাকে। তবু 10টা থেকে 5টা অবধি কেবল কাগজের হিসাব মেলানোটাও যে কতটা ক্লান্তিকর তা সেই একমাত্র জানে। সব মিলিয়ে কৌশিক নিজেই যখন নিজের ওপর বীতশ্রদ্ধ, তখন তার মনের অবস্থা আন্দাজ করে আরতিই হাল ধরে। শ্বশুরমশাইয়ের কাছে তার যে অগাধ আবদারের জায়গাটি ছিল সেটারই সে সদ্ব্যবহার করে কৌশিককে দেয় মুক্ত আকাশে ওড়ার স্বাদ। আর কৌশিক, তার কি ভয় করেনি? যদি উঠতে গিয়ে দেখে তার ডানায় তেমন জোর নেই, তখন? না, ভয় অবশ্যই করেছিল কৌশিকের, কিন্তু তাতেও সাহসের যোগান দিয়েছিল আরতি। বলেছিল, ওঠা পড়া তো হবেই, তবে থেমো না, আমি আছি, সব কিছু সামলে নেব, তুমি সব চিন্তা ছেড়ে কাজে মন দাও তো। প্রথম 5-7 বছর ঠেকে ঠেকে কর্পোরেটের অলি গলি বুঝতে হয়েছিল কৌশিককে। কম তিরস্কার তো পায়নি সে তখন। তবু শান্তির ছায়া হয়ে আরতি তার পাশে ছিল বলেই ঘুরে দাঁড়িয়েছিল সে। ছিনিয়ে এনেছিল একটার পর একটা পুরস্কার। বেস্ট এমপ্লয়ির তকমাটা যেন তারই বাধা ছিল বছরের পর বছর ধরে। তারপর তো এ কোম্পানি সে কোম্পানি, সেমিনার, বিদেশ ট্যুর লেগেই থাকত। সব কিছুর পর আজ কৌশিক সংসারে ব্যস্ত। যেন দীর্ঘ 30 বছরের সংসার জীবনে তার যেটুকু ফাঁক রয়ে গিয়েছিল তা সুদ সমেত এখন সে ফেরত দিতে চায়। অনি অর্থাৎ অনিকেত কৌশিক আরতির একমাত্র সন্তান। এখন থাকে নিউ জার্সিতে। গত 11 বছর ধরে বিদেশেই আছে। বিটেকের লাস্ট ইয়ারে একটা স্কলারশিপ নিয়ে প্রথম যাওয়া, তারপর থেকেই আছে। প্রথমে গিয়েছিল মিশিগান, সেখানে পড়াশোনা শেষ করে প্রথম চাকরি কলম্বিয়া। সেখানে বছর 2 কাজ করে একটা ভালো অফার পেয়ে নিউ জার্সিতে আসে। 2-3 বছর পর পর দেশে আসে। এখন তার জন্মভূমি কেবলই ছুটি কাটানোর অবসর। আরতি তাদের অ্যাপার্টমেন্টের নাম দিয়েছে সঞ্জীবনী। তার এমন দাম্পত্যেরই সংজ্ঞায়িত নাম। শ্বশুরবাড়িতে যে কোনো বেদনাদায়ক স্মৃতি আছে তা আরতি শত্রুরাও বলবে না। বেদনা বলতে কেবল সেই দিনটার কথাই মনে আসে, 2রা জুলাই 2003। সেদিন আরতির স্কুলে বেরোনোর একটু তাড়ায় ছিল। সে সময় শ্যামানাথবাবু বললেন, আরতি, যাওয়ার সময় রিক্সোকে একটু মাতৃসদন হয়ে যেতে বলিস তো মা। গতকাল রাত থেকে কেমন যেন বুকের বাঁ দিকটা একটু ব্যথা ব্যথা করছে।
অনিকেত তখন ক্লাস 9-এ, স্কুলে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। আর আরতির সেদিন স্কুলে ম্যানেজিং কমিটির মিটিং। প্রধান শিক্ষিকা না থাকায় সে দায়িত্ব আরতির কাঁধে এসে পড়ে। তাই বাবার এই কথাতে অনিকেই বলে, অনি, দাদুকে নিয়ে মাতৃসদনে যেত, আজকে মনে হয় যেতে পারবো না। আর বাবা, তুমি ফুল চেক আপটা করে নিও তো, তোমার সুগারটাও যে এত বাড়ছে। আমি একবার কুণালদাকে ফোন করে নিই, তুমি কুণালদাকে বলবে কিন্তু সবটা। আর অনি দেখিস তাড়াহুড়ো করে যেন বাড়ি না ফিরে আসে, বুঝলি? আচ্ছা মা, বেশ দায়িত্বপূর্ণ স্বরে বলল অনি। আচ্ছা বাবা, তুই স্কুলে যা তো, শুধু শাসন। দাদু ভাই আছে, সে তো আর এখন ছোটটি নেই, জেন্টেলম্যান হয়েছে রীতিমতো, ও সব ঠিকঠাকই করবে। এই আদুরে গলাটায় শ্যামানাথ বাবুর অলংকার আর আরতির ঐশ্বর্য। অনি তখন পড়াশোনাটাকে ততটা সিরিয়াসলি নিত না, বরং তার চেয়ে দাদুর কাছে থাকাতেই তার অনেক বেশি স্বাচ্ছন্দ্য। তাই একটু আদুরে আবদারে মাকে বলে, মা, তাহলে স্কুলের জামাটা ছাড়ি। আরতি বুঝলো ছেলে আজ আর স্কুলে যাবে না। হালকা হেসে বলে, সাবধানে যাস, মানুষটাকে বেশি হাঁটাবি না এই রোদের মধ্যে। হ্যাঁ, এমনটাই ছিল আরতির সংসার। বহরমপুরে স্কুলে চাকরি পাবার পর সে শ্বশুরমশাই আর ছেলেকে নিয়ে চুয়াপুরে একটি ভাড়া বাড়িতে থাকতে শুরু করে। চুয়াপুর জায়গাটা তখন ততটা জমজমাট ছিল না, তবে আজন্ম প্রকৃতির কাছাকাছি থাকা শ্যামানাথ বাবুর কাছে এটাই অনেকটা শহুরে। শহরের কোলাহল আর কংক্রিটের মোড়ক তখন এই জায়গায় থাবা বসায়নি, আর তাই আরতি এখানে ভাড়াটা নিয়েছিল। যদিও এখান থেকে তার স্কুলটা একটু দূরেই ছিল, তবু অনেকে ভর্তি করেছিল চুয়াপুরেই প্রণবানন্দ বিদ্যাপীঠে, পরে কলেজিয়েটে ক্লাস 5-এ ভর্তি করে। কৌশিক সে সময়টা খুব কম বাড়ি আসতে পারত, মাসে হয়তো একবার, কি বড় জোর 2 বার। আবার কোনো কোনো মাসে আসতেই পারত না। গ্রাম ছেড়ে আসার সময় শ্যামানাথ বাবুও অনেকের ব্যঙ্গোক্তি বক্রচাহনির তোয়াক্কা না করেই আসেন। আর আরতি না, তাকে কোনো বাঁকা কথা কেউ শোনাতে পারেনি। শ্যামানাথ বাবু বর্ম হয়েছিলেন আরতির চারপাশে, তাই বাবা শব্দটা শুনলেই আরতির চোখে শ্যামানাথ বাবুর মুখটাই ভাসে, তার আদিগন্ত কুসংস্কারাচ্ছন্ন জন্মদাতার নয়। রিকশা যখন মাতৃসদনের 1 নম্বর গেটে দাঁড়ালো, তখন শ্যামানাথ বাবু লক্ষ্য করলেন সামনের চায়ের দোকান থেকে কুণাল বের হচ্ছে। কুণাল শ্যামানাথ বাবুর ছাত্র, এখন এখানকার ডাক্তার। কুণাল প্রণাম করার জন্য যেই এগোবেন, শ্যামানাথ বাবু 2 হাত দিয়ে বাধা দিয়ে বললেন, দেখো দেখি, এখন এসব নয় বাবা, এ মন্দিরে তো তোমরাই ঈশ্বর গো, চলো চলো দেখি। হালকা হেসে কুণাল বললেন, স্যার, টিকিট কেটে আমি রেডি, আপনারা আমার সাথে আসুন, একটু বসতে হবে, এই ধরুন আধ ঘন্টা মতো। শ্যামানাথ বাবু বরাবরই ঋজু মেরুদণ্ডের মানুষ, তাই ডাক্তারবাবু নিজের প্রভাব খাটিয়ে বেলাইনে টিকিট বা দেখানো কোনোটাই করেননি।
হাসপাতালের পেছনের দিকটায় একটা বুড়ো অশ্বত্থ গাছের তলায় তিনজনে বসে গল্প করছে। অনিও যোগ দিল। হঠাৎ বহু বছর পর, 40 বছর আগে যে মানুষটি শ্যামানাথবাবুকে ছেড়ে মাথা ভর্তি সিঁদুর আর পা ভর্তি আলতা পরে গ্রামের লোকের কাছে সতীলক্ষ্মী আখ্যা নিয়ে ড্যাং ড্যাং করে ইহলোক ছেড়ে চলে গেছিলেন, তার কথা উঠল। কুণালী স্মৃতিচারণায় বলে বসলেন, কাকিমার মুড়ি মাখা, আহা অমৃত ছিল বুঝলে অনি, সে স্বাদ আজও জিভে লেগে আছে। অনি তার মায়ের কাছেও শোনেনি ঠাকুমার কথা, মাও তো দেখেননি, আর বাবাকে তো অনি সেভাবে পাই না। দাদু বলেন, তবে খুব কম। মা ঠাকুমার ছবিতে প্রতিদিন মালা দেয়, প্রণাম করে, ঠিক কি চাই জানে না অনি। সেও ছোট থেকে কেবল প্রণামই করে, কিছু চায় না। সেই ঠাকুমার গল্প আজ সে শুনছে হঠাৎ করে। কেমন জানি রোমাঞ্চ হচ্ছে কৈশোরের রক্ত। এমন আপনজনকে সে জানলই না, পেলই না কখনো, আর জীবনে কখনো তাকে একটি বারও দেখতেও পাবে না। এ সমস্ত ভেবে কেমন যেন গলাটা ধরে ধরে আসছে অনির। তারপরই আবার সামলে নিল সে নিজেকে। যখন ডাক্তারবাবু বললেন, চলুন স্যার, সময় হয়ে গেছে। অনি চেম্বারের বাইরেই থাকলো। কুণালী শ্যামানাথবাবুকে ভেতরে নিয়ে গেলেন। কিছুক্ষণ পর কুণাল এসে অনিকে জিজ্ঞাসা করল, অনি, তোমার মায়ের সাথে যোগাযোগ করা যাবে? মানে কোনো ফোন আছে ওর সাথে? অনি কেমন যেন হতবাক হয়ে তাকিয়ে রইল, কিছুই বুঝতে পারছে না। অসংলগ্নভাবে বলল, মা, ফোন মানে? মা তো স্কুলে। হ্যাঁ, আমি বলতে চাইছি, আরতির কোনো মোবাইল আছে? ও তো আমাকে তোমাদের বাড়ির ফোন থেকেই ফোন করেছিল, তাই আর কি। এই নতুন ধরনের ফোনটার কথা অনি শুনেছে বটে বেশ কয়েক মাস আগে, তবে সেটা দেখেনি এখনো। বাড়িতে ফ্রিজের পাশেই টুলের ওপর ফোন থাকে, পাশে একটা ডায়েরি, তাতে ফোন নম্বর লেখা। কখনো মা কখনো দাদু তাতে কারোর নম্বর লিখে রাখে, আবার সে ডায়েরি দেখে নম্বর ডায়াল করে কাউকে ফোন করার জন্য। মোবাইলের ভেতরেই নাকি নম্বর লিখে রাখা যায়, বাবা বলেছে। হ্যাঁ, বাবা কয়েক মাস আগে কিনেছে মোবাইল, লন্ডন যাওয়ার আগের দিন। গত 4 মাস ধরে তো বাবা সেখানেই আছে, আরো 2 মাস পর ফিরবে বলেছে। অনি তো মাঝে মাঝে অস্থির হয়ে যায় সেই ফোনটা দেখার জন্য। বন্ধুদের কাছে কত গল্প করে সে বলেছে এই মোবাইল ফোনের কথা। বাবা আসলে একদিন সে ফোনটা নিয়ে বেরোবে, সব বাইকে চমকে দেবার জন্য। কিন্তু সেই আশ্চর্য রকম ফোনটার কথা এখানে আসছে কেন বুঝতে পারছে না অনি। কেবল বলল, কেন? কাকু, দাদুর কি হয়েছে? ডাক্তারবাবু এবার কিছুটা ধাপে আসলেন। অনি যে অনেকটাই ছোট, এসব আলোচনার নিরিখে এটা তো আর তাকে কাউকে বলে দিতে হবে না। তাই বললেন, তেমন কিছু না বাবা, স্যারকে কয়েকটা টেস্ট করাতে হবে, আর বুঝতেই তো পারছো এখানে এত পেশেন্ট, লাইন, সব কিছু মিলিয়ে অনেকটা সময় লাগবে। আর সেজন্যই আমার মনে হচ্ছে একবার এমার্জেন্সিতে ভর্তিই করিয়ে নি। হঠাৎ যদি এই আগুন ঝরা আকাশ থেকে বিদ্যুৎ চমকাতো,
আর তার সাথে প্রচণ্ড বৃষ্টি। তাহলে অনি নিজেকে বলতে পারত বর্ষার আকাশে এমনটা হতেই পারে। কিন্তু যে দাদুর সাথে এতটা পথ আসলো, কেবল একটু চিনচিনে বুকে ব্যথা মাঝে মাঝে দাদুকে বিরক্ত করে চলেছে সেটাকে শায়েস্তা করার জন্য, সেই দাদুকে ভর্তি হতে হবে। এমনিতেই এই ভর্তি হওয়া ব্যাপারটা নিয়ে অনির কেন জানি একটা চাপা ভয় আছে। বলল, মার স্কুলের নম্বর তো ডায়েরিতে লেখা, আমার মনে থাকে না, দাদুর মুখস্থ। আচ্ছা তুমি দাঁড়াও বলেই কুণাল ভেতরে চলে গেলেন। কেমন একটা অজানা ভয় মিশ্রিত চোখে অনি তাকিয়ে রইল সেদিকে। কি ভাবছে, কি ভাবাটা সমুচিত কিছুই তার মাথাতে নেই। বাড়ি থেকে বেরোনোর সময় মাকে লুকিয়ে সুগার অ্যান্ড স্পাইসে যে পরিকল্পনা হয়েছিল তার ছিটে ফোঁটাও তার এখন মনে নেই। কেবল একটাই প্রশ্ন, দাদু ভর্তি হবে কেন? চেম্বারের বাইরে অনেকে একইভাবে দাঁড়িয়ে থাকতে দেখে কুণালের বুঝতে বাকি রইল না অনির ভেতরে কি চলছে। শ্যামানাথ বাবুকে নিয়ে অনির কাছে আসতেই শ্যামানাথ বাবু তার আদুরে গলায় প্রাণ পাখিটিকে ডেকে বললেন, দাদু ভাই। চোখ ছলছল করে বিস্ময় আর ভয় মিশ্রিত স্বরে অনি বলল, তোমাকে ভর্তি করবে কেন? কাকু বলল। কি হয়েছে তোমার? কিছুই হয়নি তো, তাই খুঁটিয়ে শরীরের কল কবজাগুলো দেখতে চাই, বুঝলে? ডাক্তারের মাস্টার কিনা, বারণ করলুম তা শুনলেই না। ওদিকে তোমার মাও যে কড়া আদেশ দিয়েছেন, কি করব বলো দাদু? চলো দেখি কোথায় নিয়ে যায় এরা, চলো চলো। হাসপাতালে পৌঁছে একবার ডক্টর চৌধুরী কোথায় আছেন অনুসন্ধানে জেনে সেদিকে হাঁটতে শুরু করলো আরতি। স্নায়ুর চাপ তার ক্রমশ যে বাড়ছে তা সে নিজেও টের পাচ্ছে। কুণালদা বলেছিলেন মাতৃসদনে ঢোকার আগে বুথ থেকে একবার তাকে ফোন করে নিতে। আরতি করল না, দেরি আর তার সহ্য হচ্ছে না। কখন সে দেখবে বাবাকে? ডক্টর চৌধুরীর চেম্বারে যখন আরতি পৌঁছলো, ডাক্তারবাবু তখন একাই বসে আছেন। হাতের গ্লাভসটা ধীরে ধীরে খুলছেন। দরজার সামনে দাঁড়িয়ে আরতি বলল, ডক্টর চৌধুরী, আসতে পারি? ডাক্তারবাবু চমক ভাঙার ভঙ্গিতে দরজার দিকে তাকালেন। আমি আপনার পেশেন্ট শ্যামানাথ রায়ের মেয়ে। কিছুটা যেন স্বাভাবিক হলেন ডক্টর চৌধুরী। বললেন, ভেতরে আসুন। ঘরে ভেতরে আসতেই কোনো রকম প্রসঙ্গ না টেনেই ডাক্তারবাবু আরতির চোখের দিকে তাকিয়ে বললেন, সরি মিসেস রায়, আমরা ওনাকে বাঁচাতে পারলাম না। এই কি শুনলো আরতি? ডাক্তারদের এরকম কথার অর্থ সে ভালোভাবেই জানে, কিন্তু এটাও সে জানে ডাক্তারবাবু নিশ্চয়ই কোনো অন্য পেশেন্টের সাথে গুলিয়ে ফেলছেন। তাই এবার স্পষ্ট করে বলতে যায়, আমি ডক্টর কুণাল সরকারের। হ্যাঁ মিসেস রায়, আমি চিনতে পেরেছি আপনাকে। আপনি একটু বসুন, বুঝিয়ে বলি আপনাকে ব্যাপারটা। আপনার বাবার আগেই মাইল্ড অ্যাটাক হয়ে গেছিল, উনি বুঝতে পারেননি সামহাও।
একটু আগেই সেকেন্ড অ্যাটাক হতেই সব শেষ। আমরা সব রকম ভাবেই চেষ্টা করেছি, কিন্তু আনফরচুনেট। পাথর আরতি তার পাথুরে গলায় জিজ্ঞেস করলো, কোথায় আছে বাবা? 35 নম্বর রুমে। আপনি ওপরে মানে 3 তলায় উঠে বাঁদিকে 5 নম্বর রুমে চলে যান। ডাক্তারবাবুকে আর কোনো কথা না বলে বেরিয়ে পড়ল আরতি। শরীর তার নিস্তেজ। ডান কাঁধ থেকে যে ব্যাগটা ঝুলছে সেটাও বোধহয় এরপরে পড়ে যাবে। ব্যস্ত ফ্লোরে যাওয়ার সময় কারোর সাথে ধাক্কা খেতে খেতে বেঁচে গেল, তো কখনো বা পড়ে যেতে যেতে। অনেকেই তার এই হাঁটার ধরন দেখে ভৎসনা করল, কিন্তু আরতি না। কোনো ভৎসনা বা কোনো উপদেশ বাণী তার কানে প্রবেশ করল না। তখন তার দু কানে বেজে চলছে অনেক কথা, চোখে ভাসছে অনেক স্মৃতি। কোনোটা হয়তো অনেক বছর আগে, অনি হওয়ারও আগে, কোনোটা আবার আজকের সকালের। সবটা কেমন অসংলগ্ন, সবটা ঝাপসা, সবটাই এলোমেলো। আর এই এলোমেলো অসংলগ্ন পায়ে আরতি যখন 35 নম্বর রুমের সামনে দাঁড়ালো, তখন নার্স, ওয়ার্ড বয় সকলেই ব্যস্ত বেডে শোয়ানো মানুষটার পুরো শরীরে যে অসংখ্য তার লাগানো সেগুলোকে খুলতে। আর যে মানুষটা শুয়ে আছে সে এমন বিশ্রী ভাবে মুখটা বেঁকিয়ে আছে কেন? চোখ দুটো কেন অমন ভাবে কোটর থেকে বেরিয়ে আসতে চাইছে? তাহলে যাওয়ার আগে কি ভীষণ কষ্ট হয়েছে তার? কিন্তু কিসের কষ্ট? এই এত তার, ছুঁচ, যন্ত্রের কষ্ট, নাকি তখন চোখ দুটো আকুলি বিকুলি করছিল একবার আরতিকে দেখবে বলে? কি হয়েছিল শেষ বেলা? ঘরের ভেতরে যেতে পা অসাড় হয়ে গেল আরতির। এক পলকে তার মাথার ছাদ, পায়ের জমি নিয়তি এমন নির্মম ভাবে কেড়ে নিল যে কারোর কাছে এর জবাবও চাইতে পারবে না সে। চোখে জল নেই আরতির। তা কি শুকিয়ে গেছে? নইলে চোখটা অমন অস্বাভাবিক লাল হয়ে আছে কেন? এ চোখ দিয়ে কি এবার আগুন ঝরবে? কিন্তু সে আগুন কাকে পোড়াবে? কি পোড়াবে? হয়তো আরতিকেই পোড়াবে। কুণাল যখন 3 তলার সিঁড়ি পেরিয়ে ডান দিকে ঘুরল, অনি তার অসম্ভব ধরা গলায় কোনো রকমে উচ্চারণ করলো, মা। কুণাল অনির বাঁ হাতটা আরো একটু শক্ত করে ধরল। আরো বেশ কিছুটা অশ্রু অনির গাল পেরিয়ে বুকের জামাটাকে ভিজিয়ে দিল। দূর থেকে মাকে দেখে তার চোখের জলকে আর বাগে রাখতে পারল না 15 বছরের ছেলেটা। যখন সে তার কাকুর দিকে তাকালো, ওই দুটি অসহায় আশ্রয়হীন চোখের আকুতিতে তার হাতের মুষ্টি খুলে দিলেন কুণালবাবু। অনি ছুটতে গিয়ে কেবল অশ্রু ভরা গলায় আর একবার মা বলে মায়ের বুকের মধ্যে মুখ গুজে
সদ্য আশ্রয় হারিয়ে আর এক চিরন্তন আশ্রয়ের অন্বেষণ করতে থাকলো। কিন্তু কোথায় কোথায় সেই চিরন্তন চিরশান্তির মাতৃহৃদয়? মা তো জড়িয়ে ধরল না পরিচিত ভঙ্গিমায়। বুক থেকে মাথা তুলে অনি যককে দেখল, সে কি অনির মা? অনির তাহলে এমন অচেনা লাগছে কেন? মায়ের চোখ দুটো অমন খটখটে শুকনো কেন? শরীরটাও যেন কেমন শক্ত নির্জীব। ভয় করতে লাগলো অনির। মায়ের জ্ঞান আছে না নেই? জীবন তাকে এ কোন পরিস্থিতির মধ্যে ফেলল? বড্ড বাবার কথা মনে পড়ছে এখন তার। যে বাবাকে জীবনে তেমন দরকারই পড়ে না অনির, আজ সেই বাবাকেই তার কেন যে এত দরকারি মনে হচ্ছে কে জানে। দাদুর দিকে তাকিয়ে হাড় হিম হয়ে গেল অনির। হুট করে বুকের মধ্যে থেকে যদি এক লহমায় সবটুকু শ্বাস ফুরিয়ে যায়, তাহলে যেমন হয় ঠিক তেমনটা, বা হয়তো তার চেয়েও বেশি কিছু। কেবল কুণাল কাকুকে বলল, দাদুর চোখ দুটো বন্ধ করে দিতে বলো না, কেমন যেন। কুণালের নির্দেশে যখন চোখ দুটো বন্ধ করলো নার্স, আরতির চোখের পলক পড়ল কেবল। অনি মাকে ধরে ধরে পাশের বেঞ্চে বসলো। কি করবে, কি করা উচিত কিছুই বুঝতে পারছে না সে। গ্রামের কাকা দাদু পিসি ঠাম্মা কারোর সাথেই তেমন যোগাযোগ গড়ে ওঠেনি কখনো। হঠাৎ একজনের কথা মাথায় আসলো, ঘোষ দাদু। দাদুর অন্তরঙ্গ বন্ধু। মাঝে মাঝেই তাদের বাড়িতে আসেন ঘোষ দাদু। ঘোষ দাদুই পারে সবটা সামাল দিতে এই অবস্থায়। তাহলে অনির মনে প্রথমেই ঘোষ দাদুর কথা আসলো না কেন? বাবা আর স্বল্প পরিচিত আত্মীয়দের কথা কেন ভাবলো সে? এটাই কি রক্তের টান? কই, দাদু তো এ রক্তের ধার ধারতো না কখনো। মাকেও তো কখনো দেখেনি রক্তের অধিকারের তোয়াক্কা করতে। তাহলে কি জানি, এ সব নিয়ে বিশ্লেষণ করার সময় এখন নয়। মাকে বসিয়ে কাকুর কাছে গিয়ে অনি বলল, কাকু তুমি ঘোষ দাদুকে খবর দাও। একটু ভেবে কুণাল বললেন, বারিন কাকা? স্যারের বন্ধু? আচ্ছা, দেখছি। হাসপাতাল থেকে বডি যখন রিলিজ হলো তখন সন্ধ্যা গড়িয়ে রাত্রি। 4 জন মানুষ নিঃশব্দে গঙ্গা তীরে নিয়ে গেল মরদেহ। কোনো খোল করতাল বাজল না। কেউ একবারও বলহরি হরিবোল বলল না। এমন আশ্চর্য রকম স্তব্ধ মরদেহের দাহ কাজ সম্পন্ন করতে যে মানুষটি নিযুক্ত ছিল, সেও বোধ করি চরম অস্বস্তিতে বিরক্ত হচ্ছিল। দাহ কাজ সেরে বারিন ঘোষ আরতি আর অনিকে নিয়ে প্রায় শেষ রাতে চুয়াপুরের ভাড়া বাড়িতে আসলো। ঘরে ঢুকেও কোনো তেতো মুখে রীতি হলো না। কেউ গঙ্গা জলও ছেটালো না। আরতি এখনো নিস্তব্ধ। মাঝে কেবল একটি বার মাত্র সে কথা বলেছিল, যখন কুণাল আর ঘোষবাবু শ্যামানাথের দেহ সালারের বাড়িতে নিয়ে যাবে কিনা ঠিক বুঝতে পারছিল না। তখন কেবল বলেছিল, টানা হেঁচড়া থাক কাকাবাবু।
আর দ্বিরুক্তি কেউ করেনি। অনির স্নান করতে বড্ড দেরি হচ্ছে আজ। শাওয়ারের জলটাও নোনা হয়ে যাচ্ছে কেবল। তবু তো বের হতে হবে। বেরিয়ে মার একটা নাইটি রেখে আসলো বাথরুমে। নিজের শোয়ার ঘরটা এড়িয়ে যেতে চাইছে অনি। স্নান সেরে আরতি গেল অনি আর সদ্যগত বাবার ঘরে। স্নান থেকে বেরিয়ে ঘোষবাবু শুনতে পেলেন চাপা গোঙানির শব্দ। পর্দার ফাঁকটুকু থেকে দেখলেন বাবার ছবি বুকে আঁকড়ে ডুকরে কাঁদছে আরতি। সেটা দেখে শান্তি পেলেন ঘোষবাবু। আবার একই সাথে ওনার গালেও নেমে আসলো কিছুটা নোনা জল। অনিও শুনতে পেয়েছে মার হাহাকার। শুধু বলল, দাদু। নিজের গলা আর চোখকেও শাসনে রাখতে পারেনি ঘোষবাবু। বললেন, দাদু ভাই চলো, আজ তুমি আর আমি মার ঘরে শুই। সারা দিনের এমন দগ্ধ অভিজ্ঞতার পর অনি অবশেষে ঘুমোলো। কোনো নিয়ম না মানলেও শ্যামানাথ বাবুর মুখাগ্নি অনির হাতেই হয়েছে। পরনে সাদা ধুতি আর গলায় চাবির মালা, এই পরিধানে কেমন অদ্ভুত দেখাচ্ছে ছেলেটাকে। ঘোষবাবু কেবল অনির দিকে তাকিয়ে একবার ওপরের সিলিং থেকে ঝুলতে থাকা ফ্যানটার দিকে তাকিয়ে বললেন, এই সমস্ত কিছু ছেড়ে ড্যাং ড্যাং করে চলে গেলি শ্যামা? এমন সুখ কজনের কপালে থাকে রে? একবারও এই মা বেটার কথাটা ভাবলি না? হ্যাঁ, কৌশিকের কথাটা ভাবার কথা মাথায় আসলো না বাল্যবন্ধু বারিন ঘোষের। হয়তো এইটুকুই পার্থক্য শ্যামানাথ বাবুর অন্য বন্ধু আর বারিন ঘোষের মধ্যে। দাহ কাজ যেমন ভাবে হয়েছিল, শ্রাদ্ধ সেভাবে হবে না এটা বলাই বাহুল্য। এলাহি আয়োজন হলো শ্রাদ্ধতে। সে কাজের গুরুভার শ্যামানাথ বাবুর ভাই ভাইপোরা নিলেও ব্যয়ভারটা আরতিরই থাকলো। তাই তো হবার কথা। আরতির কি কিছু কম আছে? আর শ্বশুর এসে সবটাই তো পাবে, তা কি আর কাউকে বলে দিতে হবে? কৌশিকের জন্যই বরং সকলের দুঃখ করল। আহারে, বাবাকে শেষ দেখাটুকু দেখতে পেলে না ছেলেটা। কেউ কেউ কানাঘুষো বললেও বাবার কিছুই বোধহয় পাবে না ছেলেটা। তা কৌশিকেরই বা কি কম আছে? আজ এদেশ কাল ওদেশ তো ঘুরছে বেশ। তা ঘুরলেই বাকি, তার হকের পাওনা এসব। ভাই বোন তো কেউ আর নেই। তবু কিছুই পেল না ছেলেটা, সবটাই বউটা পেল। তা বউটায় যে পেল বুঝলে কি করে? শ্যামানাথের যা বউয়ের প্রতি দরদ, সে সব বউকেই দেবে, তা কি আর কাউকে বলতে হবে? বউ যা চাচ্ছে শ্বশুর তাই দিচ্ছে, বউ যা বলছে শ্বশুর তাই করছে। এমন আর্ধেকলাপনা শ্বশুর কখনো দেখিনি। তা বউ পেলেও তো ছেলেরই ভোগ করলো নাকি? এ আবার কেমন কথা বাপু? নিজের বাপ ঠাকুরদার সম্পত্তি কিনা ছেলে পাবে না বউ? তা পুরুষ মানুষ কি এসব সইতে পারবে? হ্যাঁ, এভাবেই শ্যামানাথের শোকে বিহ্বল আত্মপরিজনেরা শ্যামানাথের জন্য দুঃখ প্রকাশ করেছিল। তা করবে নাই বা কেন? সালারে থাকলে তো অন্তত নিজের বাড়িতে যেত। মরার পর দেহটাকে একবার তো আনতে পারতো এখানে। না,
তা না করে সোজা শ্মশানে নিয়ে গেল। কেন? তার ভাই, ভাইপো, বোন, বোনপোড়া কেউ নয়? তাদের শেষবারের মতো দেখার অধিকার নেই? অধিকার যে আছে তা আরতি জানতো কেবল অধিকারের জোরই আছে, ইচ্ছেটা নেই। ইচ্ছে থাকলে সেখানে অধিকারের দরকার পড়ে না। ঠিক যেমন কেবল ইচ্ছের তাগিদেই সত্তরোত্তর ঘোষ কাকু গিয়েছিলেন খবরটা পাওয়ার পরই। তাই এদের সাথে কোনো তর্কে যায়নি আরতি। তাতে অবশ্য সমালোচনা কমেনি, বরং এ অবজ্ঞা অপমানেরই নামান্তর মনে করে উত্তরোত্তর তা বৃদ্ধি পায়। আরতির এমন ভাগ্যকে যে তারা কখনোই সইতে পারেনি, এ সমস্ত কথাবার্তা তারই ফল। কৌশিক থাকলে অবশ্য তারা এসব বলতে সাহস পেত না, তবু কৌশিককেই এখন ঢাল বানিয়ে আরতিকে আক্রমণ করতে থাকে তারা। ঘোষ কাকু কিছুটা প্রতিবাদ করতে গেলে পরিবারতন্ত্রে বিশ্বাসী মানুষগুলো যখন তাকে বাইরের মানুষ বলে আখ্যা দেয়, তখন ধৈর্যের বাঁধ ভাঙে আরতির। দৃঢ় স্বরে ঘোষ কাকুকে উদ্দেশ্য করেই বলে, যে মানুষটাকে সামনে রেখে আপনি সাফাই দিচ্ছেন কাকাবাবু, জেনে রাখবেন এ সাফাইয়ে তাকেই অপমান করছেন সবচেয়ে বেশি। আমার বাবাকে আমি এ পৃথিবীতে সবচেয়ে বেশি চিনি, সে কথা আপনাদের ছেলেও এক বাক্যে বিশ্বাস করে। আর যারা বাবাকে বেঁচে থাকতে কোনোদিন চিনলে না, আপনি এখন তাদের চেনাতে যাচ্ছেন। কথায় কথা বাড়ে, তাই কথা না বলাটাই শ্রেয় মনে করে চুপ করে আছি, নইলে বাবারে অপমান সইব সে মেয়ে আমি নই। এতগুলো কথা ঝড়ের বেগে বলে কারোর তোয়াক্কা না করেই সেখান থেকে চলে গেল আরতি। তবে সকলেই যে এমন বলেছিল তা নয়। পিসি শাশুড়ি অর্থাৎ বাবার পিসি, ৮০-র কাছাকাছি বয়স ওনার, উনিই বরং আরতির সিদ্ধান্তে বারবার বলেছেন, তা ভালোই করেছিস বউ, সে মানুষটা বেঁচে থাকতে কোনোদিন সংস্কারের ধার ধারলে না, মরে গিয়ে তুই যে তাকে কোনো সংস্কারে বাদলি নে, এতেই ভাইটা আমার মুক্তি পেলে। তুই এদের কথায় কান দিস নে। শ্রাদ্ধের দিন দুপুরবেলা সপরিবারে কুণালও এসেছিলেন। বেশ ধুমধাম করে শ্রাদ্ধ হলো। অনেকে শ্যামানাথ বাবুর পরলোকগতা স্ত্রীর কথা তুলেও অশ্রু ঝরালো। সব মিলিয়ে ৫০০ মানুষ আমন্ত্রিত ছিল। আরতি পিসিমাকে বলে কাঙালি ভোজনটাও করালো, সাথে গ্রাম ও আশেপাশের কিছু দুস্থ মানুষকে ত্রিপল বিলি। মোটের ওপর এমন শ্রাদ্ধ যে আজকালকার দিনে বিরল, তা অনেকেই বললেন। তবু যারা অধিকার রক্ষায় ব্যস্ত, তারাও এই শ্মশান যাত্রার কথাটায় বারবার স্মরণ করাতে চাইল। শ্রাদ্ধের ২ দিন পর অনি আর আরতি ফেরত আসলো বহরমপুরে। ঘর যেমন ছিল তেমনই আছে, পাল্টে গেছে ঘরে থাকা মানুষগুলো। আরতি শ্রাদ্ধের পরদিনই চলে আসতো এখানে ছেলেকে নিয়ে, থেকে গেছিল তার বাপের বাড়ির লোকজনেরা ছিল বলে। তাদের বিদায় দিয়ে তবে তো আসতে হয়েছে তাকে। আরতি বেশ কয়েক বছর ধরে কলকাতায় যাওয়া এড়িয়ে যাচ্ছে, কিন্তু এবার তো যেতেই হবে। অশৌচের পর বাপের বাড়ি গিয়ে মুখ মিঠা করার রীতি আছে যে, আর সে কথা আরতির মা মনে করালে আরতি বলে, অশৌচ তো আমার মনে মা, তা তো এখনো ঘোচেনি, যখন ঘুচবে
তখন না হয় মুখ নিঠার কথা ভাবব। মেয়ের এমন বাঁকা কথার জন্যই অনেক ভুগেছেন শোভাদেবী। মেয়ে কি নিজেও কম ভোগেনি? তবু এ বাঁকা কথা ছাড়ল না। প্রথমে আসতেও চাননি এখানে। বেশ 2 ছেলে, বৌমা, নাতি নাতনিদের নিয়ে তার ভরা সংসার। আরও এক মেয়ে আছে, দমদমে বিয়ে হয়েছে। আসা যাওয়া লেগেই আছে প্রায়। সে আরতির মতো নয়। পেটের এই শেষের টিকে নিয়েই সারা জীবন জ্বলে গেলেন শোভাদেবী। আসা যাওয়া তো প্রায় বন্ধই ছিল। মেয়ে মেয়ের মতোই ছিল, ভালোই ছিল। এই শ্বশুরটি মারা যাওয়াতেই যত বিপত্তি। স্বামী তার শয্যাগত, তাই বড় ছেলেই বাড়ির কর্তা। তার নির্দেশেই এই কুটুম্বিতা রক্ষা করতে আসা। বড় বৌমা সাধের ননদটির স্বভাব জানেন বলেই যে তার হঠাৎ শরীরে ব্যথা ধরেছে তার জানতে বাকি নেই শোভাদেবীর। অগত্যা ছোট বৌমা আর বড় নাতনিটিকে নিয়ে এসেছেন কর্তব্য করতে। এসে থেকেই কুটুমদের মুখে শুনেই চলেছেন মেয়ের বেহায়াপনার নানা নমুনা। এমনকি যার ছেলে তাকে একবারও খবর দিতে দেয়নি। বলে কি না, জানলে যদি আসতে পারতো দিতাম, যখন জানি আসতে পারবে না তখন ব্যথা দিয়ে কি লাভ, বিদেশ বিভুঁয়ে একা আছে। শোভাদেবী কুটুমদের কথা আর সহ্য করতে না পেরে নাতিটিকে আড়ালে ডেকে পরামর্শ দিতে চেয়েছিলেন, কিন্তু সেগুড়েও বালি। মায়ের বাক্যই সে ছেলের কাছে বেদ বাক্য। শোভাদেবীর একটিও যদি এমন হতো, কর্তা চোখ বুঝলে যে 2 ছেলে মিলে বাড়ি প্রমোটারকে দেবে তা কি তিনি বোঝেন না? আর বড় মেয়ে, সেও তো ভাইদের থেকে আর এক কাঠি ওপরে। রইল বাকি আরতি, তার সাথে তিনি নিজেই থাকতে পারবেন না। এমন সৃষ্টি ছাড়া মেয়ের সাথে থাকা তার সইবে না। এখন এখান থেকে যেতে পারলেই তিনি বাঁচেন। তবে ছোট বৌমার যে হঠাৎ করে আরতিকে ভালো লেগেছে তা ঢের বুঝতে পারছেন তিনি। বিয়ের পর থেকে তো সে আরতিকে তেমন একটা দেখেইনি। ওটারও একটু স্বাধীনতা স্বাধীনতা ভাব। মাঝে মাঝেই বলছে, ঠাকুরজি কিন্তু অন্য রকম না মা। এই অন্য রকমটায় যে শোভারানীর গা জ্বালা, সেটা কি বোঝে না ছোট বউ? মিঠা মুখের রীতিতে মেয়েকে রাজি করাতে না পেরে শোভাদেবী কিছুটা হাঁপ ছেড়ে বাঁচলেও ভাবটা বেজায় কষ্টের বজায় রেখে বিদায় নিলেন। আর অন্যদিকে আরতিও পিসিমার কাছ থেকে বিদায় নিল। রাতে পাড়ার দোকান থেকে অনি ভাগীরথীর দুধ আনলো। এখানে ভাগীরথী চলে বেশি। লোকাল কোম্পানি বলে আরতিও অন্য কোনো কোম্পানির দুধ আনতে দেয় না বাড়িতে। স্থানীয় কত মানুষ এই ভাগীরথীতে নির্ভরশীল। যাই হোক, সে রাতে দুধ, খই, কলা খেলো মা ছেলেতে। খই, কলা, মিষ্টি সবই পিসিমা জোর করে ব্যাগে ভরে দিয়েছেন। পিসিমাকে অনিরও বেশ ভালো লেগেছে। কখনো এতদিন একসঙ্গে থাকা হয়নি বলে ভালোভাবে জানাই হয়নি। কাকা দাদু পুরোপুরি আলাদা। ওনার সাথে এনাদের কোনো মিল নেই, যেমন মায়ের সাথে মামার বাড়ির কারো মিল নেই। খাওয়ার পরে অনি 2টো মিষ্টি খেলো, আরতি খেলো না। রাতে আরতি খাটের এক পাশে বালিশে হেলান দিয়ে শুয়ে আকাশ পাতাল কি ভাবছে তখন
অনি এসে দরজায় দাঁড়িয়ে বলল, মা, আজ তোমার কাছে শোবো? এবার আরতির চমক ভাঙল। অনির গলার স্বর পরিবর্তন সেও বুঝতে পারল। আর এই কদিন ছেলেটাকে ঠিকমতো খেয়ালই করেনি আরতি। নিজে আশ্রয় হারা হওয়ার পর থেকে ছেলেটির কথা হয়তো ভাবতেই ভুলে গেছে সে। কিন্তু এই একরত্তি ছেলেটাও তার জীবনের কোন আশ্রয় হারিয়েছে সে কি জানে না আরতি? হঠাৎ করেই ধিক্কার আসলো নিজের ওপর। যে ছেলে ছুটতে এসে মাকে জড়িয়ে ধরে বলার কথা ছিল, এখানেই শোবো, বা মা, আমি শুলাম, সে ছেলে দরজায় দাঁড়িয়ে আছে। ছি! আমার কাছে আয় তো বাবান, বস এখানে। অনি বসতেই ছেলেকে আদরের সুরে বলল, মার ওপর রাগ হয়েছে বাবান? আমার যে কি হয়েছে তা তো তুই বুঝবি বাবা। মাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ল অনি। ছেলের পিঠে মাথায় হাত বোলাতে বোলাতে অস্ফুটে যে কত কথা বলে গেল, তার কোনোটাই মা ছেলের কান নাকে ছাপিয়ে কারোর কর্ণগোচর হলো না। দুজনেই দুজনকে কাঁদতে দিল। দুজনেই যেন দুজনের আশ্রয়। সকালে সবিতা মাসি এসেছিল। আরতিকে খবর দিতে হয়নি। সে দুদিন থেকে সকালে এসে দেখে যাচ্ছে। স্নান সেরে আরতি ঠাকুরকে ফুল জল দিয়ে যখন শাশুড়ির ছবির কাছে আসলো, দেখলো অনি দাদুর ছবিটা দেওয়ালে ঠাকুমার পাশে টাঙিয়ে দিচ্ছে। সামনের সাজিতে দুটো মালা। হঠাৎ করেই আরতির তার চিরদিনের অদেখা এই শাশুড়ি মার প্রতি ভীষণ হিংসে হলো। কৌশিককে বেশি দিন পুরোটা চেপে রাখতে পারেনি অনি। সালার থেকে ফিরে আসার সপ্তাহখানেক পরই বলতে বাধ্য হয়েছিল সে। অনির কাছে সবটা শুনে আবার হাল ধরতে হয়েছিল ঘোষ দাদুকেই, কৌশিককে সামলানোর। এরপর আরো মাসখানেক পর কৌশিক ফেরে। বাবা মার পাশাপাশি ছবি আর দুটোতেই মালা দেখে বুকটা কেমন হঠাৎ করে শূন্য হয়ে যায় কৌশিকের। বহু বছর আগে এমনই এক অপরাহ্নে হঠাৎ বাড়ি ফিরে দেখে মা নেই। তখন কৌশিক সবে কলেজে ভর্তি হয়েছিল। হঠাৎ সেই স্মৃতি ভেসে উঠল। এর জন্যই কি বলে ইতিহাস ঘুরে ফিরে আসে। তখন কৌশিকের পরীক্ষা চলায় বাবা চিঠি লেখেননি। আর এবার আরতি। সত্যি কি অদ্ভুত সমাপতন। একমাত্র সন্তান কৌশিক, শ্যামানাথ বাবু আর অন্নপূর্ণা দেবীর, অথচ কারোর শেষ যাত্রার সাক্ষী কৌশিক হতে পারল না। না, আরতির ওপর কোনো রাগারাগি করেনি কৌশিক। মনে কোনো অভিমান বা অভিযোগের চোরা স্রোতও বয়ে যায়নি। বরং ভীষণ কষ্ট হচ্ছিল আরতির জন্যই। এখানেই অন্নপূর্ণা দেবী আর শ্যামানাথ বাবুর সাফল্য আর আরতির তৃপ্তি। এবার কৌশিকের সাথে অনির কথাবার্তা অনেকটাই হলো। বিদেশের গল্প, এদেশের গল্প, কত অজানা শহর, তাদের সংস্কৃতি, সব কৌশিক অনেকে শোনাতে লাগলো। আর আরতিও মুগ্ধ হলো বাবা ছেলের গল্পে। অনেকদিন পর বাড়িটা
আরও একটু স্বাভাবিক হলো। তবু সকলের মাঝে উচ্চ উপস্থিতিতে থেকে গেলেন শ্যামানাথ বাবু। কোম্পানির চাকুরিতে বেশি দিন ছুটি পাওয়া যায় না। কৌশিকের ছুটিও ফুরিয়ে গেল। কলকাতায় ফেরার সময় কেমন এবার অন্য এক মন খারাপ হলো কৌশিকের, সাথে অনিরও। আর আরতি, সে কেবল স্বামীর বুকে মাথা রেখে শান্তভাবে বলেছিল, কদিন কোথাও ঘোরাতে নিয়ে যাবে গো? এবার কেন জানি তোমাকে। আর কিছু বলতে পারেনি আরতি। চোখের জল তখন তার বাঁধন হারা। কৌশিক দুই বাহুতে শক্ত করে জড়িয়ে ধরেছিল আরতিকে। তারও চোখ ভেজা। তারপর আস্তে আস্তে আরতির মুখখানি নিজের দুই হাতের তালুতে নিয়ে নিজের মুখখানিও একটু নিচু করে বলেছিল, যার সাহসে আমার জোর, তাকে এমন কাঁদতে দেখলে কেমন করে যায় বলো? স্বামীর এই আদর, তার প্রতি শ্রদ্ধা, এই সব কিছুই তো আরতিকে একজন প্রকৃত নারী করে তুলেছিল। কৌশিক এখনো একইভাবে ভালোবাসে আরতিকে। আর আরতি, সেও বাসে বই কি, না বেশে উপায় আছে কোনো? এমন স্বামীকে ভালোবাসতে তার দেরি হয়নি বেশি। বলা ভালো, কৌশিক জয় করেছিল আরতির ভালোবাসা, আর আরতি পেয়েছে প্রাণ ভরা একখানা জীবন। 30 বছরের সংসার জীবনে কখনো অবিশ্বাস আসেনি, একে অপরের বন্ধুত্বে ভাটা পড়েনি। তাহলে এটা কি প্রাণ ভরা জীবন নয়? সেই একটিবারই মাত্র আরতি ঘুরতে যেতে চেয়েছিল। তারপর থেকে আর মুখ ফুটে সেটাও বলতে হয়নি কখনো। কত জায়গা সেমিনারে যাওয়ার সময় আরতিকে যে নিয়ে গেছে কৌশিক, তার হিসেব নেই। অনি স্কুলে পড়ার সময় তাও কম। তারপর অনি বিদেশে পাড়ি দেওয়ার পর তো কোনো হিসেবই রাখা হয়নি আরতির। হ্যাঁ, অনি বিদেশে পাড়ি দেওয়ার পর আরতি চুয়াপুরের বাড়ি ছেড়ে ভাড়া নিল গোড়াবাজারে, তার স্কুলের কাছে। তখন শিল্পমন্দিরে আরতি প্রধান শিক্ষিকা। তারপর তো কৌশিকের রিটায়ারমেন্ট আর এই ফ্ল্যাট নিজের মতো করে গোছালো আরতি। কৌশিকের অফিসের এক জুনিয়রের বাড়ি এ শহরেই। আগে আরতির ভাড়া বাড়িতে বেশ কয়েকবার এসেছে সুনির্মল। বয়স ওই 40 মতো হবে। পারিবারিক জীবনে শান্তি না থাকায় ছেলেটা ভুগেছে অনেক। রুমির সাথে কিছুতেই বনিবনা হতো না, আর এই সব ঝামেলার মধ্যে তাদের সাথে আর যোগাযোগ বজায় রাখেনি আরতি। কৌশিকের কাছে মাস কয়েক আগে কথায় কথায় আরতি জানতে পারল সুনির্মলের সাথে রুমির ডিভোর্সটা নাকি বছর 3 আগে হয়ে গেছে। সুনির্মল বছর 2 হলো বিয়ে করেছে আবার। ফুটফুটে 2 যমজ মেয়েও হয়েছে তার। সুনির্মল বেশ কয়েক মাস হলো মুর্শিদাবাদে এসেছে। কৌশিকদের কোম্পানি এখন দেশের বিভিন্ন মফস্বলে ছোট শহরে ব্রাঞ্চ খুলছে, ছোটখাটো। আর সুনির্মল এখানকার ব্রাঞ্চের দায়িত্বে। আরতির সাথে যোগাযোগ না থাকলেও কৌশিকের সাথে বরাবরই যোগাযোগ বজায় রেখেছিল সুনির্মল। এখানে এসে থেকে তাই যখন বারবার তাদের বাড়িতে সস্ত্রীক কৌশিককে নিমন্ত্রণ করল, কৌশিক আর ঘোরাতে পারল না। কৌশিকের কাছেই আরতি সুনির্মলের বর্তমান স্ত্রী অদিতির কথা জেনেছে। সুশ্রী, শিক্ষিতা, ঘরোয়া একটি মেয়ে।
যে সুনির্মলকে বোঝে, গুছিয়ে সংসার করছে দুজনে। মোটের ওপর এবার সুনির্মল ভালোই আছে। সুখী পরিবারের নিমন্ত্রণে গেলে সুখের অংশীদার হওয়া যায়, তাই আরতিও না করল না। গতকাল রাতে কৌশিক আর আরতি গেছিল সুনির্মল আর অদিতির বাড়ি। ফুটফুটে মাস 10 ছোট্ট মেয়ে দুটোকে দেখে মন ভরে গেছিল আরতি আর কৌশিকের। অদিতির সাথে অনেক কথা হলো আরতির। বাইরে বসার ঘরে যখন সুনির্মল আর কৌশিক নানান গল্পে ব্যস্ত, তখন মেয়ে দুটোকে নিয়ে আরতি আর অদিতিও মেতেছিল নানা গল্পে। ছেলের বয়সী একটি মেয়ের সাথে কোনো সংকোচ, কোনো অসুবিধা হচ্ছিল না আরতির। ওটা ওর স্বভাবেও নেই। শুনছিল কিভাবে নিজের থেকে বছর 10 বড় একজন ডিভোর্সিকে ভালোবাসলো অদিতি। বাবা মা আত্মীয় পরিজন সকলের আপত্তিকে উপেক্ষা করে কোন সাহসে বিয়ে করেছিল মেয়েটা। এত শক্তি কে জুগিয়েছিল তাকে? মনোমুগ্ধের মতো অদিতির কথা শুনছিল আরতি। সবশেষে বলল, অদিতি, তুমি ভালো আছো তো? এত লড়াই করে যে সংসারটা তৈরি করেছো, দুজনে সেখানে সুখী তো? দিদি, কষ্ট পাওয়ার উপকরণ সব জায়গায় থাকে, তবু ভালো আছি গো আমরা। কি বলল মেয়েটা? অবাক হয়ে তাকিয়ে থাকলো আরতি। কিছু একটা হয়তো বলতো, কিন্তু সুনির্মল এসে তাড়া দিল খাবার এসে গেছে বলে। আর বলা হলো না কথা। তবু কথাটা এমন করে বুকে বাজছে কেন আরতির? কাল রাতে ও বাড়ি থেকে ফিরে অনেক রাত অবধি আরতি কেবল অদিতির কথাই ভেবে চলেছে। এখনো তাই ভাবছে। ঘড়ির কাঁটার ঘন্টার শব্দ রান্নাঘরে থাকা কৌশিকের কানেও গেছে। এখন প্রায় কৌশিকই রান্নাবান্না করে। হাতে খুন্তি নিয়ে আরতিকে কি একটা বলতে এসে দেখে আরতি হাতে কাপটা এখনো রেখে দিয়েছে। চাটাও শেষ হয়নি সেটাও বুঝতে পারল। ওমা, হাতে কাপ নিয়ে আকাশ পাতাল ভাবছেন ভালো কথা, কিন্তু চাটা কি এতই খারাপ বানিয়েছি যে খাওয়া পর্যন্ত যায় না? অপ্রস্তুত আরতি হালকা হেসে বলল, না না, একটা কথা ভাবছিলাম। আচ্ছা, অদিতি মেয়েটা বেশ ভালো বলো? এখনকার দিনে কটা মেয়ে এমন আছে, তাই না? হ্যাঁ, তাই ভাবছিলে? আধ ঘন্টা ধরে চা না খেয়ে? না, তা না, থাক, চাটা একটু গরম করে আসি। না, দুবার গরম করা চা মোটেই শরীরের পক্ষে ভালো নয়। আমারও কেমন চা চা করছে প্রাণটা। বানিয়েই ফেলি 2 পেয়ালা। কি বলেন ম্যাডাম? আরতি কেবল হালকা হাসল। কৌশিকের চা চা প্রাণটাকে নিবৃত্ত করতে সে রান্নাঘরে গমন করল। অদিতির কথা আবার মনে পড়ল আরতির। কেন এমন করে ভাবছে আরতি? তার জীবনের ফেলে আসা অতীতের সাথে কেমন জানি মিল খুঁজে পাচ্ছে বলে। কোথায় জানি অদিতি আরতির কে হারিয়ে দিয়েছে, কিন্তু হার জিতের লড়াইটাই বা কোথায় হলো? আর আরতি বা হারল কোথায়? আজ থেকে প্রায় 31-32 বছর আগে। তখন আরতি ইউনিভার্সিটিতে পার্ট 2 এর ছাত্রী। স্পেশাল পেপার বৈষ্ণব পদাবলী নিতেন ডক্টর বিষ্ণুদেব চৌধুরী। বিদ্যাপতির মাথুরে তখন আরতি যেমন কাঁদত, তেমনি চণ্ডীদাসের অভিসারেও রোমাঞ্চিত হতো। পদাবলীতে বরাবরই তুখর ছিল আরতি, আর তার নজর এড়ায়নি ডক্টর চৌধুরীরও। একদিন ক্লাসের শেষে হঠাৎ লাইব্রেরিতে দেখা।
কিছু কথা আলোচনাতেই শুরু আলাপ। তখন ডক্টর চৌধুরী বিধ্বস্ত দাম্পত্য জীবনের রণক্ষেত্রে, আর সেখানেই তরুণী আরতি তার খেয়া হারিয়ে ফেলে। ডক্টর চৌধুরী তার কলুষিত জীবনের থেকে একটু শান্তির খোঁজে আসে আরতির কাছে, আর আরতি তার পুরুষতান্ত্রিক সন্দেহপ্রবণ বাবা দাদাদের থেকে পাওয়া অপমানের বিপরীতে একটু মানবিকতার টানে, যেখানে আরতিকে কেউ একটু ভালোবাসবে, একটু সম্মান করবে। ডক্টর চৌধুরীর তখনও ডিভোর্সটা হয়নি। আইনের নানা গ্যারাকলে তা আটকে ছিল, আর নিভৃতে চলছিল দুটি চাতক চাতকীর একান্ত আলাপন। ইউনিভার্সিটি যতদিন চলছিল কেউ বোঝার অবকাশ পায়নি। তবে MA কমপ্লিট হওয়ার পরেও মেয়ের ঘন ঘন বাইরে কাটানো যখন অসহ্য আর প্রবল সন্দেহের কারণ হলো, তখন লুকিয়ে মেয়ের বই ব্যাগ দেখাকে কোনো অন্যায় মনে করেননি শোভাদেবী। আর অন্যায় কোথায়? দেখেছিলেন বলেই তো আস্ত আস্ত প্রেমপত্র, সিনেমার টিকিট তিনি খুঁজে পেয়ে গেল রব তুলে দাপুটে স্বামী আর বড় ছেলেকে বলেছিলেন। ছোট ছেলে অবশ্য সাথে পাচে থাকে না, তাই তাকে জানিয়ে কোনো লাভ হবে না বুঝেই যখন বড় ছেলে আর স্বামী বাড়িতে ছিলেন তখনই কান্নাটি জুড়েছিলেন তিনি। এরপর আর কি, আরতির বাইরে বেড়ানো বন্ধ। শুনেছিল বর্দা ইউনিভার্সিটিতে গিয়ে ডক্টর চৌধুরীর এই বারন্ত যে বাড়ির কেউ বরদাস্ত করবে না সেটা জানিয়ে এসেছিল ভালোভাবে। আর দেখা হয়নি তার সাথে আরতির। রেজাল্ট আনতে গিয়ে দূর থেকে দেখেছিল আরতি ডক্টর চৌধুরীকে, আর বুঝেছিল তার চোখের করুণ ভাষা। আর তারপর বাড়ি পৌঁছে দেখে ব্যাগে একটা চিরকুট। আরতি, স্বপ্ন দেখা আমার মানা, তোমার নয়। নিজের ভাগ্যের কাছে হেরে যাচ্ছি বারবার। ডিভোর্সটা বোধহয় আর হবে না, বা হলেও কয়েক বছর লাগবে। আর তারপর হলেও ব্যয়ভার বইতে হবে সারা জীবন। অপেক্ষা করো এটা বলতে পারি না, কেবল মনে হয় যদি অন্তত ডিভোর্সটা হয়ে যেত, তোমাকে পেতে আর কোনো বাধা থাকতো না। এ চিঠিও সামলে রাখতে পারেনি আরতি। কি পেরেছিল তবে সে? হ্যাঁ, পেরেছিল যখন মা তার দূর সম্পর্কের এক দিদির ভাসুরপোর সাথে বিয়ে ঠিক করেছিল তড়িঘড়ি, তখন আরতি মুখের ওপর স্পষ্টভাবে বলেছিল, অমন মাতাল ছেলের ঘাড়ে আমাকে চাপিয়ে যদি তোমাদের মান বাঁচে, তাহলে গলায় দড়ি দিয়ে আমি আমার মান তার আগে বাঁচাবো। এত বড় কথা শুনে যে হজম করবে আরতির বাবা মা দাদা, সে আরতিও ভাবেনি, তবু বলেছিল। সেদিন ছোটদায় ঢাল হয়ে দাঁড়িয়েছিল, বলেছিল, এত বড় মেয়ের গায়ে হাত তুলতে তোমাদের লজ্জা লাগে না? ছি। সালারের স্কুলের ডেপুটেশনের চাকরির খোঁজটাও ছোটদায় এনেছিল, কোথা থেকে আরতি জানে না। আর তারপর আর তাকে ঘুরে তাকাতে হয়নি অতীতের দিকে, কোনো খবরই নেওয়া হয়নি ডক্টর চৌধুরী। ধীরে ধীরে কৌশিকের প্রেমে স্নান করে আরতি তো সে স্মৃতি সব ধুয়েই ফেলেছিল। হঠাৎ আবার এক সন্ধ্যা সান্ধ্য বৈঠকে সব মনে পড়ে গেল আরতির। রান্নাঘরের দিকে আবার তাকালো আরতি। না, ভাগ্যিস সালারে এসেছিলাম। ভাগ্যিস ছোটদা বাবা বর্দার হাত থেকে বাঁচাতে এখানে পাঠিয়েছিল, তাই তো বাবাকে পেয়েছিলাম। আর ডক্টর চৌধুরীর সাথে সম্পর্ক না হলে কখনো হয়তো সালারে আসাটাই হতো না। যদি
আর 5টা সাধারণ কলকাতার মেয়ে হতো আরতি, যদি তার বাবা দাদার মধ্যে পুরুষতান্ত্রিকতার অমানবিক রূপ না থাকতো। তাহলে আরতির জীবনও অন্যরকম হতো বইকি। তাহলে ডক্টর চৌধুরীর সাথেও কোনো নিঃসঙ্গতা থেকে সম্পর্ক গড়ে উঠত না, যার জেরে কলকাতা থেকে বহু দূরে একটা ছোট্ট শহরে মেয়েকে পাঠিয়ে আরতির বাবা মা তাদের মান সম্মান রক্ষা করতেন না। আবার যখন শ্যামানাথ বাবু বিয়ের প্রস্তাব আনলেন, তখন আরতির পরিবারের কাছে তা মেঘনা চাইতেই জল। তড়িঘড়ি বিয়েটা দিয়ে দিতে পারলেই তারা বাঁচেন। আবার অন্যদিকে কৌশিক, সে যখন পুরোটা আরতির কাছ থেকে জেনেছিল, সময় দিয়েছিল তাদের সম্পর্ককে স্বাভাবিক হওয়ার। এমন সখা, এমন বন্ধু কতজনের ভাগ্যে মেলে। সব মিলিয়ে কেমন জানি মনে হলো এই সমস্ত ঘটনা এক একটা সিঁড়ি তার সঞ্জীবনীতে পৌঁছনোর। এমন বাবা, এমন স্বামী, সর্বোপরি এমন সন্তান কজন পায় এ জগতে? না, আরতি হারেনি। তার জীবনে সে তার মতো করে জয়ী। হঠাৎ যেন কেমন বাবা মা বড়দা এদের প্রতি যে ক্ষোভ মনে পুঞ্জীভূত ছিল তা ভেঙে গেল। নিজের অজান্তেই তারা আরতিকে এমন এক জীবন দিয়েছে যা আরতির কাছে শ্রেষ্ঠ পাওয়া, বলা ভালো পরম প্রাপ্তি। কৌশিক চা এনে আরতির দিকে বাড়িয়ে বলল, টেস্ট করো, টেস্ট, স্পেশাল চা, হানি টি, দেখো তো কেমন হয়েছে। আগে তুমি চুমুক দাও, তারপর আমি। চা চুমুক দিয়ে হালকা হেসে আরতি বলল, হ্যাঁ গো, ল্যান্ডফোনটা দাও তো। পিছন থেকে হাত বাড়িয়ে ল্যান্ডফোনটা দিল কৌশিক। আরতি এ যুগেও মোবাইল ব্যবহার করে না, তাই ল্যান্ডফোনই তার উপায়। চাটা বেশ বেড়ে হয়েছে, বুঝলে। আচ্ছা, ছোটদার নম্বরটা বলো তো একটু তোমার ওই মোবাইল দেখে। ছোটদা মানে কলকাতার? হ্যাঁ, আর কটা ছোটদা আছে শুনি। ভাবছি কটা দিন ঘুরে আসি ওখান থেকে। যাবে? কটা দিন? যে আরতি বাপের বাড়ি যাওয়ার নাম শুনলে নানা অজুহাতে এড়িয়ে যায়, বাবা মারা যাওয়ার সময়েও যে শ্রাদ্ধের আগের দিন গিয়ে তারপরেই চলে আসে, সে এখন কটা দিন বাপের বাড়িতে যাবে? অবশ্য মাঝে 3-4 দিনের জন্য গেছিল একবার। বাবা মারা যাওয়ার পর যখন বড়দা প্রমোটারদের কাছে বাড়িটা দেওয়ার জন্য বদ্ধপরিকর, তখন মায়ের বারবার ডাকে, কিন্তু সেখানে গিয়েও আরতি কেবল আইনি অধিকারের যে সত্যটুকু তার ছিল পৈতৃক ভিটের ওপর, সেটিকেই ত্যাগ করে আসে। তারপর আর যায়নি। মা এখন ছোটদার সংসারে। দাপুটে মাতৃভক্ত বড় ছেলে মায়ের জ্বালা সহ্য করতে আর পারেনি। সেই বাপের বাড়ি এত বছর পর কদিনের জন্য কেন, ঘন্টার জন্য বললেও কৌশিক কি স্বাভাবিকভাবে নিতে পারত? কৌশিকের এমন মুখের ভাব দেখে আরতি হালকা হেসে যখন তার দিকে তাকায়, তখন হয়তো কৌশিক কিছুটা বোঝে। তারপর সেও হালকা হেসে বলে, আচ্ছা।